আমাদের একটু দেরি হয়ে গেল। আসলে আমাদের এই পেপারটা রেডি করতে একটু দেরি হয়ে আজকে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি জাতীয় কমিটি গঠন করেছে। আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের সেটা প্রথম ভার্চুয়াল সভা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান, সেখানে সভাপতিত্ব করেছেন ডক্টর খন্দকার সাদর হোসেন, স্থায়ী কমিটি সহ সকলে সেখানে স্থায়ী কমিটি সহ সকল নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন। সেটার উপরেই আমাদের আগেই আপনাদেরকে জানানো হয়েছিল যে এটার উপরে একটা ব্রিফ করবেন আমাদের উদযাপন কমিটির আহ্বায়ক এবং গতকালকে সভাপতি করবেন। তো সেই কারণে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা আসছেন, কষ্ট করে শীতের সকালে ধন্যবাদ জানাই। এবং এখন আমি অনুরোধ করবো আমাদের উদযাপন কমিটির আহ্বায়ক, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখন আপনাদের সামনে গতকালকে সবার সেটা একটা ব্রিফিং তুলে ধরবেন। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমাদের যে একটি জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে আর সম্পর্কে তার মিটিং কতগুলো হয়েছে সে বিষয়ে আপনাদেরকে অবহিত করার জন্য আমরা কষ্ট দিয়েছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসছে 26শে মার্চ 2021 থেকে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে উদযাপনের লক্ষ্যে গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির প্রথম ভার্চুয়াল সভা আমার সভাপতিত্বে এবং কমিটির সম্মানিত সদস্য সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় গতকাল 21শে নভেম্বর। প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে উদযাপন কমিটির প্রথম সভায় আনুষ্ঠানিক ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সভায় উদযাপন কমিটির সদস্যদের মধ্যে দলের সম্মানিত মহাসচিব সহ স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল আলোচনা সভায় প্রথমে আমি আমাদের এই 1 বছরের জয়ন্তী উপলক্ষে, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের যে চিন্তা ভাবনা, এর উদ্দেশ্য, তার লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে আমি প্রথম সভাকে অবহিত করি। আমার বক্তব্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে যথাযথ মর্যাদা, ভাব, গাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে একটি বিস্তারিত কর্মসূচি কর্মপরিকল্পনা উপস্থাপন করি। ভার্চুয়াল আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আকারে সুবর্ণ জয়ন্তী উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দেন এবং আমাদের কর্মসূচিগুলোকে সমর্থন করেন। এই সময়ে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। বিএনপি প্রকৃতপক্ষে কেবল মুক্তিযুদ্ধের চেতনা পক্ষের দলই নয়, বিএনপি রণাঙ্গনের সক্রিয় মুক্তিযোদ্ধাদের দল, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বিএনপি গণতন্ত্র, জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ বিশ্বাস করে। তাই আমরা যথাযথ মর্যাদায় সুবর্ণ জয়ন্তী উদযাপন অতি
অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্য বলে মনে করি। সবাই সিদ্ধান্ত হয় যে বিএনপি 2021 সাল সারা বছর ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা আড়ম্বরপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে এবং কর্মসূচিটিকে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে যে সকল কর্মসূচি গ্রহণ করা হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বিষয়ভিত্তিক প্রকাশনা যেমন গণতন্ত্র, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক নীতি, সমাজতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের ঘোষণা, অর্থনৈতিক উন্নয়নে বিএনপির ভূমিকা, শহীদ জিয়ার কর্মসূচি ভিত্তিক কর্মশালা, বিএনপির বিভিন্ন শাসনামলের সাফল্য, লিফলেট পুস্তিকা বিতরণ, ডকুমেন্টারি নির্মাণ, নৃত্যনাট্য, পথনাটক, সাংস্কৃতিক কর্মসূচি, ভ্রাম্যমাণ প্রদর্শনী, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, স্বনির্ভর বাংলাদেশ গঠনে বিএনপির ভূমিকা, বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন, দেশ গঠনে 21 দফার ভূমিকা, 19 দফার ভূমিকা, সেনাবাহিনীকে আধুনিক বাহিনীতে রূপান্তর, শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রকাশনা করা। 2021 সালে অন্তত আমরা 6টি বিষয়ভিত্তিক প্রকাশনা প্রকাশের প্রস্তাব গ্রহণ করি। তাছাড়া সারা বছরব্যাপী কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আলোচনা সভা, দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্পট স্থাপনায় সমাবেশ করা, দেশব্যাপী জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে উৎসবমুখর পরিবেশে জনসমাবেশ, র্যালির প্রস্তাব করা হয়। পরবর্তীতে বিস্তারিত আলোচনার মাধ্যমে অন্যান্য কর্মসূচি সংযোজন অথবা বিয়োজন করা যাবে। সবাই এই সুবর্ণ জয়ন্তীকে 50 বছরে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের ব্যর্থতা, প্রত্যাশা এবং হতাশা নিয়েও পর্যালোচনার ব্যবস্থা করা হবে। এই সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যে সকল বিষয়ভিত্তিক উপস্থাপনা, যে সকল বিষয়ভিত্তিক উপকমিটি গঠন করা হবে তার অন্যতম অর্থ উপকমিটি, প্রচার উপকমিটি, প্রকাশনা, ব্যবস্থাপনা, সাজসজ্জা, দপ্তর, সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক, মিডিয়া উপকমিটি। এছাড়াও আমাদের অংশগ্রহণকারী সদস্যগণ আরও কিছু উপকমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন। আমরা এগুলোকে বিবেচনা করে আমরা পরবর্তীকালে পূর্ণাঙ্গভাবে আমরা এই উপকমিটি করব, তা উপকমিটি করে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাবো। এছাড়া বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সমূহ স্ব কর্মসূচি গ্রহণ করবে। বিশেষ করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে। লক্ষ্য প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের মালিক হয়েছি। মুক্তিযুদ্ধ জনগণের যুদ্ধ, কোন দলের বা গোষ্ঠীর অর্জন নয়। হয়তো আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির সাথে বিরাট পার্থক্য বিদ্যমান, কিন্তু অপ্রাপ্তি যাই থাকুক, স্বাধীনতা আমাদের জীবনের সেরা অর্জন। এই প্রাপ্তির সঙ্গে আর কোনো অগ্রগতি বা অন্য কিছুর তুলনা চলে না। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে হবে বিপুল উদ্দীপনা ও উৎসাহের সাথে। বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে 1972 সালের 26শে মার্চ তৎকালীন সরকারি মালিকানাধীন দৈনিক বাংলা পত্রিকা এবং পরবর্তীতে আবার 1974 সালে সাপ্তাহিক বিচিত্রায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রচিত একটি জাতির জন্ম শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এই নিবন্ধটি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল। তাই মুক্তিযোদ্ধাদের দল বিএনপি উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম এগিয়ে নিতে স্বাধীনতার ঘোষকের প্রবন্ধটিকে একটি গাইডলাইন হিসাবে বিবেচনা করা হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণতন্ত্র ও বাংলাদেশের পক্ষের শক্তির কাছে যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে তা হল যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের মূল মন্ত্রে
আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, মানুষের ব্যক্তি স্বাধীনতার চর্চার অধিকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে। আজ কি আমরা তার কিছু দেখতে পাচ্ছি? মানুষের গণতান্ত্রিক অধিকার এখন পরিণত হয়েছে রীতিমতো দুঃস্বপ্নে। আজ কারা স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষদেরকে গুম খুন করছে, অপহরণ করছে? গুম কিংবা অপহৃত মানুষগণকে কেন সীমান্তের উপরে পাওয়া যায়? কেন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়? অথবা কেন স্বাধীন বাংলাদেশের একটি সরকার সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায় না বা হারিয়ে ফেলেছে? কেন স্বাধীন বাংলাদেশের মর্যাদার পক্ষে কথা বলবে আবরারের মতো মানুষদেরকে নির্মমভাবে জীবন দিতে হয়? মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণ যে রাষ্ট্রের মালিক হয়েছিল, সত্যিকার অর্থে জনগণের কাছে সেই রাষ্ট্রের মালিকানা আছে কিনা, এখন সেই মালিকানা আছে নাকি এখন নিজ দেশে তারা করাবে? আজ চলমান কঠিন বাস্তবতায় স্বাধীন বাংলাদেশের 50 বছরের ভোট ধরা দাঁড়িয়েছে। এটি প্রমাণিত সত্য যে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। এই সত্যটি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের শাসনামল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বারবার প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে শহীদ জিয়ার হাত ধরে আধুনিক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সূত্রপাত হয়। বাংলাদেশের অর্থনৈতিক মূল ভিত্তি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রচিত হয়েছে। যে পোশাক খাত প্রবাসী আয়ের উপর ভিত্তি করে বর্তমান অর্থনীতি দাঁড়িয়ে আছে, শহীদ জিয়ার হাত ধরেই তার যাত্রা শুরু হয়েছিল। নাগরিকদের বিদেশে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, গার্মেন্টস রপ্তানি শুরু হয় শহীদ জিয়ার উদ্যোগে। স্বাধীনোত্তর বাংলাদেশ পরিচিত হয়েছিল তলাবিহীন ঝুড়ি হিসাবে, আর শহীদ জিয়াউর রহমানের শাসনামলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পরিচিতি হয়ে উঠেছিল একটি কার্যকর, কল্যাণ ও আধুনিক রাষ্ট্র হিসাবে। একইভাবে পরবর্তীকালে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার বেগম জিয়ার নেতৃত্বে জনকল্যাণমূলক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার সময়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে পরিচিতি লাভ করেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তার সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। নারী শিক্ষা এগিয়ে নিতে বেগম খালেদা জিয়া নারীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে বিএনপির সাফল্যের অগণিত উদাহরণ রয়েছে। বিএনপির কথায় নয়, কাজে বিশ্বাসী। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি এসব সাফল্যের বিস্তারিত পুস্তিকাকার প্রকাশের মাধ্যমে প্রকৃত চিত্র নূতন প্রজন্মের কাছে আরো স্পষ্ট ও সুনির্দিষ্ট ভাবে তুলে ধরার প্রয়াস গ্রহণ করবে। এর সাথে আমি যোগ করতে চাই, 50 বছরে আমাদের দেশে অর্জন, ব্যর্থতা এবং আমাদের প্রত্যাশা নিয়েও আমাদের যে রচনাগুলি, আমাদের যে চিন্তাভাবনা, তাও বর্তমান প্রজন্মের কাছে আমরা তুলে ধরব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। তিনবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং জনকল্যাণকামী দেশপ্রেমিক রাজনৈতিক হিসাবে এদেশের মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। বর্তমানে তিনি কারাগারের বাইরে অবস্থান করলেও প্রকৃতপক্ষে নিজ বাসায় তিনি অন্তরীণ রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশ থেকে বিদেশে অবস্থান করতে বাধ্য হচ্ছে। মিথ্যা মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। বর্তমান স্বৈরাচারী সরকারের স্টিম রোলারের দাতা করে বিএনপির নেতা কর্মীরা আজ হত্যা, গুম, মিথ্যা মামলার শিকার। তা সত্ত্বেও দেশের প্রকৃত মালিক জনগণকে সাথে নিয়ে বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযথ গুরুত্ব উদ্যোগতার সাথে উদযাপন করবে, এই আমাদের প্রত্যাশা। আপনাদের সকলকে অনেকগুলো বাস্তবতা, অনেকগুলো কথা আপনারা বললেন, কিন্তু যে ভাব সমৃদ্ধ আনন্দমুখর পরিবেশে সারা দেশব্যাপী এই স্বাধীনতা 50 বছর পূর্তি উদযাপনের জন্য আপনারা যে কর্মযাত্রা শুরু করেছেন, তাকে আদৌ কোনো পরিস্থিতি আমরা অতীতে দেখেছি বিভিন্ন জাতীয় দিবসে কিভাবে করেছে আপনারা নিজেরা, এটি আসলে হবে এরকম করে করতে দিবে সরকার? আপনি এটা
থাকে স্বৈরাচারী একনায়কতন্ত্র এবং ফেসিবাদী চরিত্র ছাড়া, ফেসিদের সরকার ছাড়া আর কোনো নামে পরিচিত করা যায় না। সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বিরোধী দল হিসেবে, প্রধান জনপ্রিয় বিরোধী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মসূচি, আমাদের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ, ইতিবাচক যে কর্মসূচি, এসবগুলো বর্তমানে ফেসিবাদী সরকার সহ্য করে না, বাধার প্রশ্ন করে। আপনার প্রশ্ন সেখানে যে সুবর্ণ জয়ন্তী পালনে আমাদের যে এই ব্যাপক কর্মসূচি, আমরা মহানগর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সকল তৃণমূলে একই ধরনের কর্মসূচি আমরা পালন করার প্রতি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি যে এই সুবর্ণ জয়ন্তীতে সরকার তাদের যে এতদিন যে চরিত্র তারা দেখিয়েছে, আমরা আশা করি যে সুবর্ণ জয়ন্তী পালনে শুধু বিএনপি নয়, বাংলাদেশের যে কোনো জনগণের যেভাবে ইচ্ছা সুবর্ণ জয়ন্তী পালন করার অধিকার এবং সুযোগ দেওয়া উচিত, এটা আমরা সরকারের থেকে প্রত্যাশা করি। আর যদি এটা না করে তাহলে সরকার আসলে মুক্তিযুদ্ধের সপক্ষে, স্বাধীনতা সপক্ষে সত্যি কিনা, এটা নিয়ে কিন্তু জনগণের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধ 50 বছর পরেও এখন পর্যন্ত একটা বিতর্কের অবসান হয়নি। এটি হচ্ছে একটা বিতর্ক এখনো চলছে রাজনীতির মাঠে। সেই বিতর্কের প্রধান ব্যক্তি হিসেবে বলা হয় যে জিয়াউর রহমানকে নানান উপাধিতে নানানভাবে বিতর্কিত করা হয়েছে। আপনারা আপনাদের এই 50 বছর উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে প্রধান নেতা হিসেবে কাকে মনে করেন? কাকে, কার আদর্শ, কাকে সামনে রেখে আপনারা এই? আমরা যেহেতু এটা স্বাধীনতার 50 বছর, আমরা গুরুত্ব দেব মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে, যেই ঘোষণার মাধ্যমে এদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তারপরে বাংলাদেশের পরিস্থিতি, তারপরে বিভিন্ন ঘটনা, তার সাথে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস গুরুত্বপূর্ণ, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক থেকে দেশের পরিচালনায় আসা, এবং শহীদ জিয়াউর রহমান এসে আপনি যে সকল বিতর্কের কথা বললেন, স্বাধীনতার পরে যে সকল বিতর্ক বাংলাদেশে ছিল, প্রথম বিতর্ক ছিল আমাদের জাতীয়তাবাদ সম্পর্কে। আমাদেরকে পরিচয় দেওয়া হয়েছিল বাঙালি জাতীয়তাবাদী, একটি মাত্র ভাষাভিত্তিক জাতীয়তা পরিচয় দেওয়া হয়েছিল, যেই ভাষা পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায় এই বাংলা ভাষায় কথা বলে। তাই শুধু ভাষাভিত্তিক একটা জাতির পরিচয় হয় না, হইলে এই বিতর্কের সৃষ্টি হয়। যদি ভাষাভিত্তিক এটা পরিচয় হতো তাহলে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড সব দেশ এক দেশ নামে পরিচিত হতো। আরবি ভাষায় যারা কথা বলে সারা আরব বিশ্বে এক দেশ নামে পরিচিত হতো। তবে তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে জাতিসত্তার পরিচয় দিয়েছেন সেটা হল সম্পূর্ণ জাতিসত্তার পরিচয়। যেই জাতিসত্তার পরিচয়ের মধ্যে ইতিহাস আছে, আমাদের কৃষ্টি আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের আমিত্ব আছে, এবং এই জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এই বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে আমাদের পার্বত্য অঞ্চলের চাকমা, মোরং বা অন্যান্য উপজাতির কোনো অসুবিধা নেই, তারা বাঙালি পরিচয় দিতে পারত না। তাই এটা বড় একটা বিতর্ক ছিল, জিয়াউর রহমান এটার সমাধান করে দিয়ে গেছেন। সংবিধান যে 90 ভাগ মুসলমানের দেশ পরিচালনা করবে, সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা বিরাট বিতর্ক ছিল, এটা জিয়াউর রহমান সমাধান দিয়ে গেছে। যে স্বাধীনতার পরে যে সংবিধানে যে সকল বিষয়গুলো বিতর্কিত ছিল সেগুলোকে তিনি কিন্তু জনগণের প্রত্যাশাতে পূরণ করে সেগুলো সমাধান করে দিয়ে গেছে। অতএব আজকে পর্যন্ত অনেক বিতর্ক আছে, এই বিতর্ক চলতে থাকবে একটা চলমান রাজনীতিতে, কিন্তু জনগণ বিচার করবে যে কোন পরিবর্তনটা ইতিবাচক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পরিবর্তন, যে বিতর্ক থেকে উদ্ধার, বাংলাদেশী জাতীয়তাবাদ, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে সুষম বন্টনের অর্থনীতি, মুক্তবাজার দরজা উন্মুক্ত করা, এগুলো সঠিক ছিল কিনা? এটি সঠিক ছিল, প্রমাণিত। এই যে গার্মেন্টস আমি বললাম, যে গার্মেন্টস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। আজকে প্রমাণিত হয়েছে কিনা যে জিয়াউর রহমানের এই ইতিবাচক পদক্ষেপ আজকে আমাদের অর্থনীতির মূল একটা স্তম্ভ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশে মানুষ পাঠানোর যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন প্রথম, এবং সেটার মাধ্যমে যে আজকে সারা পৃথিবী থেকে যেভাবে বিদেশ থেকে রেমিটেন্স আসছে, ওই রেমিটেন্স আজকে বাংলাদেশের দ্বিতীয় স্তম্ভ অর্থনীতি। অর্থাৎ বিচার, জনগণের বিচারে এটা প্রমাণিত হবে যে পরিবর্তনগুলো, বাংলাদেশের পরিবর্তনগুলোর কোনটা সঠিক কোনটা বেঠিক ছিল। স্বাধীনতার পরে সংবিধানে যে মূল নীতিগুলো নিয়ে যে কাজ করা হয়েছিল, সেই মূলনীতি থাকলে কি হতো, আর সেই মূলনীতির পরিবর্তে শহীদ জিয়ার পরিবর্তনের সংশোধিত সেই নীতিগুলো নিয়ে আজকে বাংলাদেশ কোথায়। প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে উন্নয়ন, যেখানেই আমাদের অর্জন, প্রতিটি ক্ষেত্রে শহীদ জিয়াউর রহমানের হাত রয়েছে। এটা আমরা এক বছরে এটা প্রমাণ করে দেব। ধন্যবাদ। স্যার, আমার প্রশ্নটার উত্তর পুরোটা পাই। তুমি একটা কথা না স্যার, আমি আমার প্রশ্নটা কি বলবো যে যেহেতু এখানে মুক্তিযুদ্ধের 50 বছর, মুক্তিযুদ্ধে অবদান হিসেবে মুক্তিযুদ্ধে এই দেশ স্বাধীনতা প্রধান ব্যক্তি থেকে শুরু করে তাদেরকে আপনারা কোন কোন জায়গায় রাখছেন? এখানে অনেক মানুষ, যেমন 2 লক্ষ মা বোন আছে, 30 লক্ষ মানুষ এখানে শহীদ হয়েছে, এবং অনেক মুক্তিযোদ্ধা প্রণামনে মুক্তিযুদ্ধ করেছে, এবং নানানভাবে আরো অনেকের নাম এখানে আসার কথা। আপনারা সেই জায়গাটা বেশি পরিষ্কার করেন। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবেরও একটা অবদানের কথা। আচ্ছা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের পরিষ্কার ব্যাখ্যা যে বাংলাদেশের গুটি কয়েক ব্যক্তি, পাকিস্তানি দালাল ছাড়া এদেশের সকল জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এদেশের মুক্তিযুদ্ধ জনগণের মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক কারণে অনেকে এই মুক্তিযুদ্ধের ফেরি করে বেড়ায়। এটা জনগণই জানে যে আসলে কারা মুক্তিযোদ্ধা, আর মুক্তিযুদ্ধ সময়ে কারা প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো হয়তো কয়েক জেনারেশন পরে আর বোঝা যাবে না, এখন সব পরিষ্কার মানুষ জানে। আর মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে আমাদের শহীদ ভাইয়েরা, এগুলো তো প্রমাণিত। আর এত বড় মুক্তিযুদ্ধ, এদেশের সকল জনগণের অংশগ্রহণ, যেটা আমরা গুটি কয়েকজন ব্যক্তি ছাড়া, গুটি একটা ছোট্ট গোষ্ঠী ছাড়া সকলেই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। অতএব এটা জনগণের মুক্তিযুদ্ধ। স্যার, একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো মুক্তিযুদ্ধের স্যার অন্যতম সংগঠকদের একজন, আপনার পাশে একজন বীর মুক্তিযোদ্ধা বসে আছে। তা আপনারা যেই স্বপ্ন নিয়ে স্যার এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন স্যার, আজকে 50 বছর পরে আপনারা কি মানে সেই বাংলাদেশ দেখতে পান কিনা? আর যদি না পান স্যার, তাহলে এই 50 বছর পরে আপনাদের মূল চ্যালেঞ্জটা কি স্যার? এটা যদি আমার বলতে হয় তাহলে হিসাবে তোমার 1 ঘন্টা শোনা উচিত। 1 ঘন্টা শোনো না। আমি মুক্তিযুদ্ধের একজন সংগঠক। বিলাতে মুক্তিযুদ্ধে আমি অবদান রাখতে চেষ্টা করেছি। তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের আমলে আমার পাশে মাঠে মুক্তিযোদ্ধা সালাম সাহেব। এমনিভাবে আমি দাবি করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনা আমার চেতনা, সালামের চেতনা, যে এদেশে সাম্য, এদেশে গণতন্ত্র, এদেশের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষের অধিকার ইত্যাদি। কিন্তু আজকে 50 বছর পরে প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের আজকে কি অবস্থা, এটা ব্যাখ্যার প্রয়োজন হয়। শুধু ব্যক্তি স্বার্থে স্বাধীনতা আর ক্ষমতায় থাকার একমাত্র স্বার্থে গণতন্ত্রকে টুটি চিপে হত্যা করা হয়েছে। এইবার প্রথম যারা আজকে ক্ষমতায়, তারা বাসা প্রতিষ্ঠা করে আগেও কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। তারপরে আসে সাম্য। আজকে যদি অর্থনৈতিক ইন্ডেক্সগুলো দেখা যায়, সারা পৃথিবীর হিসাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্যমূলক দেশ। এদেশে ধনী অনেক বেশি, গরিব সেই তুলনায়
মানে ধনীর সংখ্যা অনেক বেশি এবং এদেশে ধনী হওয়া দ্রুতগতিতে সম্ভব। এই যে সম্পদের যে বিশাল যে বৈষম্য, এটা সৃষ্টি হয়েছে এই 12 বছর সরকারের সময়, বিশেষ করে এইটা জনগণের এবং মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা ছিল না, প্রত্যাশা ছিল সাম্য। এই দেশের সম্পদের যার যার অবস্থা অনুযায়ী, যার যার ক্ষমতা অনুযায়ী, যার যার উপযুক্ত অনুযায়ী সমান অধিকার থাকবে, সেটা আমরা এখনো অর্জন করতে পারিনি। আমরা আমাদের ব্যক্তির স্বাধীনতা প্রধান কথা ছিল, সেটা বর্তমানে পুনরুদ্ধিত। আজকে পত্রিকা মিডিয়ায় তার সত্য কথা বলতে পারে, সত্য কথা বললে গুম হয়ে যায়, সত্য কথা বললে হত্যা করা হয়। সাগররুনি নিজের বাড়িতে হত্যা হয়েছে, এই পর্যন্ত বোধ হয় 80 বার শুধু প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নেওয়া হয়েছে। আর অন্যান্য বিচার তো দেখি বিরোধী দলের কেউ হলে আজকে ঘটনা বলে 3 দিনের মধ্যে প্রতিবেদন, 7 দিনের মধ্যে চার্জশিট, 15 দিনের মধ্যে বিচার শুরু। সাগররুনির ব্যাপার হোয়াট হ্যাপেন্স। অতএব এটা বলার অপেক্ষা রাখে না। আজকে সম্পাদক, বড় বড় অনেক সম্পাদক সত্য কথা বলা, বাস্তব কথা বলা জন্য আজকে মামলায় ছুটছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল এটা যে আমরা যার যার কথা বলতে পারবো এবং শোনার জন্য ধৈর্য থাকতে হবে, এই স্বাধীনতা আজকে নাই। অতএব মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল যে আমাদের যে অর্জন চাওয়া, সেগুলো আমরা অর্জন করেছিলাম, বারবার বাধাগ্রস্ত হয়েছে। এখন বাধাগ্রস্ত হয়ে আজকে সকল চেতনা আজকে পুনরুদ্ধিত, মুক্তিযুদ্ধের সকল চেতনা পুনরুদ্ধিত। আজকে বিচার ব্যবস্থা, চিন্তা ছিল স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। আজকে সুপ্রিম কোর্ট থেকে নিচে পর্যন্ত আজকে বিচার ব্যবস্থা একটি সরকারের নিয়ন্ত্রণে, এটা সকলে জানে। অতএব আমরা অত্যন্ত কষ্টের সাথে বলতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনা বা আমাদের ব্যক্তিগত যে চিন্তা চেতনা প্রত্যাশা পূরণ হয়নি। এবং 50 বছর পূর্তিতে আমাদের মূল থিম থাকবে যে আমরা আবার বাংলাদেশকে সেই বাংলাদেশের মূল চেতনায় ফিরে নিয়ে যেতে চাই, সেই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। এটা হবে আমাদের বিএনপির এই সুবর্ণ জয়ন্তীর মূল আমাদের লক্ষ্যবস্তু এবং মূল উদ্দেশ্য। আমাদের সকলকে ধন্যবাদ আসার জন্য, কষ্ট করে করোনায় এবং এই শীতের সকালে